বাঙালি মেয়েরা যখন কিছু করতে যায় এখানে আসলে ফ্যামিলি সাপোর্ট থাকে না। পরিস্থিতি পরিবেশ কাকে কখন কোন জায়গায় নিয়ে আসে সেটা তো বলা যায় না। আমি ঘর থেকে চেষ্টা করছি অনেকভাবে অনেক কিছু করার জন্য, আসলে ওটা আমার হয়ে আসে নাই। আমি মনে করি প্রত্যেকটা নারী কিছু না কিছু করা উচিত, সেটা ঘর থেকে হোক আর ঘরের বাইরে হোক। আমার হয়তো পরিস্থিতিগত কারণে আমি ঘরের বাইরে আসছি। বাঙালি নারী যখন আপনার কিছু করতে আসে, ঘর থেকে বলেন ঘরের বাইরে থেকে বলেন, আপনি ঘরোয়া ভাবে কখনো বাঙালি নারীকে সাপোর্ট, আপনি নিজেই মনে হয় ঘরের মানুষকে সাপোর্ট দেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনার এখানে আসলে কি কি খাবার পাওয়া যাচ্ছে? আমার এখানে মূলত হচ্ছে দেশি হাঁসের মাংস, চীনা হাঁসের মাংস, আর হচ্ছে গরুর নলি, আর কালো ভুনা, তারপরে হচ্ছে গরুর বট, আর খিচুড়ি, চাউলের রুটি, চাপটি, ছিটা রুটি। আচ্ছা, কোনটার কত দাম যদি একটু বলতেন? আমার হচ্ছে দেশি হাঁসের মাংস যেটা, সেটা 250 টাকা করে, চীনা হাঁস যেটা সেটা হবে আপনার 300 টাকা করে, আর গরুর নলি হচ্ছে আপনার 150 টাকা করে পিস, গরুর কালো ভুনা 250 টাকা, 180 টাকা হচ্ছে বট। আচ্ছা, আপনার এখানে সর্বনিম্ন প্রাইস পিঠা কত টাকা থেকে শুরু? 10 টাকা হচ্ছে আপনার চাউলের রুটি, ছিটা রুটি 20 টাকা, চাপটি 20 টাকা। আর আমি যখন খিচুড়ি করি, খিচুড়িটা মাঝে মাঝে হয়, খিচুড়িটা হচ্ছে আপনার নরমাল প্লেট হচ্ছে 60 টাকা, আর যদি মাংস দিয়ে নেন 2 পিস মাংস থাকবে, যে কোনো মাংস আপনি অফার করতে পারেন, যে হচ্ছে আপনার 100 টাকা। আচ্ছা আপু, আপনাকে হচ্ছে একটু জিজ্ঞাসা করি যে আপনি এই যে ব্যবসা, মানে এই যে ফুডে এসে ব্যবসাটা কিভাবে শুরু করলেন? যদি আসলে লাইফে কারোর কিছু না কিছু করার ইচ্ছা থাকে, মানে কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ওরকম কিছু না কিছু করতে চাইছিলাম, যে নিজের কিছু হবে, নিজে কিছু করব। আর পরিস্থিতি পরিবেশ কাকে কখন কোন জায়গায় নিয়ে আসে সেটা তো বলা যায় না। আমি ঘর থেকে চেষ্টা করছি অনেকভাবে অনেক কিছু করার জন্য, আসলে ওটা আমার হয়ে আসে নাই। কোনো একটা পরিস্থিতির কারণে আমি ফুডে আসছি। আর আমার খাবারটা মূলত ছোটবেলা থেকে, আমার খাবারটা দেখে আমি যখন রান্না করছি, আমার খাবারটা রিভিউটা আমি খুব বাসাতে ভালো পাইতাম। সবাই বলতো খাবারটা খুব সুন্দর, একটা রেস্টুরেন্ট করলে কেমন হয়। সেই ক্ষেত্রে আসলে ভাবলাম যে কিছু একটা করে দেখি। আর হয়তো ব্যক্তিগত অনেক প্রবলেমের কারণে, আমি একজন মেয়ে মানুষ, আমি এখানে আসছি, তারপর থেকে আসলে শুরু করছি এভাবেই। আচ্ছা, এই যে আপনি বিজনেসটা করতেছেন, যে এখানে যে খাবারগুলো প্রসেসিং, এগুলো কি আপনি নিজে হাতে করেন? শুধু খাবার প্রসেসিং না, আমার খাবার এই বাজারটা সকালে যদি আপনারা দেখতে চান, সকালের বাজারটা আমি নিজে করি নিজের হাতে। তারপরে সম্পূর্ণ প্রসেসিং আমার বাসায় হয়, এটা ঘরোয়া। আমার খাবারটা 100% ঘরোয়া, কারণ সম্পূর্ণ কাজ ঘরে থেকে, রান্না ঘরে থেকে সবকিছু করে কমপ্লিট করে আমি এখানে নিয়ে আসি। এটা হচ্ছে ঘরোয়া রান্না, সম্পূর্ণ ঘরোয়া ভাবে তো কমপ্লিট করা হয় এবং ঘরোয়া ভাবে রান্না করি। এই খাবারটা আমি খাই, আমার বাচ্চা খায়, আমার পরিবারের সবাই খায়, এবং আমি এটা আমার কাস্টমারের জন্য নিয়ে আসি। আচ্ছা, আমরা যতটুকু দেখলাম যে আসলে আপনার হচ্ছে, আপনাকে দেখে অনেকে পাশাপাশি হচ্ছে বিজনেস করতেছে, এটা আসলে একটা নারী হিসেবে আপনার কেমন লাগে? আমি মনে করি প্রত্যেকটা নারী কিছু না কিছু করা উচিত, সেটা ঘর থেকে হোক আর ঘরের বাইরে হোক। আমার হয়তো পরিস্থিতিগত কারণে আমি ঘরের বাইরে আসছি। আপনি যে হচ্ছে এই যে ব্যবসাটা করতেছেন, এখান থেকে আসলে ফ্যামিলি সাপোর্টটা কেমন পেয়েছেন? বাঙালি নারী যখন আপনার কিছু করতে আসে, ঘর থেকে বলেন ঘরের বাইরে থেকে বলেন, আপনি ঘরোয়া ভাবে কখনো বাঙালি নারীকে সাপোর্ট, আপনি নিজেই মনে হয় ঘরের মানুষকে সাপোর্ট দেন না। কেন করতে হবে, দরকার নাই, আমি আছি তো। তা বাঙালি মেয়েরা যখন কিছু করতে যায় এখানে আসলে ফ্যামিলি সাপোর্ট থাকে না। তবে হ্যাঁ, ফ্যামিলি থেকে নিন্দা বলেন, আপনাকে তিরস্কার বলেন, যত কটু কথা আছে এগুলো বলেন। এখন আপনাকে যদি কখনো আপনার লক্ষ্যে পৌঁছাইতে হয়, এটাকে আপনার আশীর্বাদ মনে করতে হবে, যে আমি আসলে এটা করতে চাচ্ছি, আমার ফ্যামিলি থেকে যে তিরস্কারটা দিচ্ছে সেটাই আমার আশীর্বাদ। আপনার মাথায় হাত দেখে বলবেন না, মা তুমি যাও এটা করে আসো, কারণ আমরা মহিলা, দিন শেষে আমরা নারী। আচ্ছা, বাংলাদেশে এখনো এমনও মানুষ আছে যে মানুষ চায় না যে আসলে নারীরা বাইরে আসুক বা বাইরে কাজ করুক, এটা সম্বন্ধে আপনি কি বলতে চান? আমার কথা হচ্ছে, নারীরা বাইরে আসতে হবে এরকম কোনো কথা নাই। প্রত্যেকটা নারী স্বনির্ভর হোক, এটা আমার দেশের কাজে লাগে। আমি একজন মা, আমি ঘরোয়া ভাবে আমার যদি হাতের কাজ করতে পারি, আমি এটা একটা শিল্প, এটা আমি ঘরে বসে আমার দেশের জন্য করতে পারি, আমার সন্তানের জন্য করতে পারি। আর্থিক যে সাপোর্টটা সেটা আমার পরিবারে দিতে পারি। এখন আপনাকে যেখানেই যান না কেন, আপনার দেখেন সার্টিফিকেট সব, আমরা যেরকম কাপড় ভাঁজ করে রাখি, আমাদের সার্টিফিকেট গুলো কিন্তু অনেক সময় আলমারিতে ভাঁজ থাকে, তার কারণ মেয়েদের কিছু করতে দেওয়া হয় না, সব জায়গায় বাধা, যে দরকার নেই করার, বাচ্চা আছে, স্বামী আছে, সংসার আছে, সন্তান, স্বামী,
বাচ্চা, সংসার এটা কিন্তু পুরুষদেরও থাকে আমি মনে করি। কেন করতে পারবে না? আমার কথা করতে দেওয়া উচিত, সেটা শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে, নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে আমার মতো ব্যক্তি স্বাধীনতা দেওয়া উচিত, হয়তোবা সেটা নিয়মের ভিতরে। আমি তাদের বলবো বাইরে আমার মতো করে বাইরে কাউকে আসতে হবে না। আমি চাই না যে এভাবে বাজারে এসে সেল করুক। এটার অনেক রকম পদ্ধতি আছে, ঘরে বসেও কিন্তু খাবার সেলের অনেক ব্যবস্থা আছে। আপনার হচ্ছে ঘরে বসে শিল্পকর্ম করার অনেক ব্যবস্থা আছে, শিক্ষণীয় অনেক কিছু আছে। বর্তমানে ইন্টারনেটের যুগ, ঘরে বসে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে, আমরা যে ফোনে 5টা মিনিট যে সময় দিই, আমরা সংসারের পাশাপাশি ছোট করে হলেও কিছু ঘরোয়া ভাবে করতে পারি, যেটা আমার লাইফের জন্য আমার মনে হয়। দেখেন না, কিছু মনে করেন না, জাস্ট আমি আপনাকে কথা বললাম। আমরা যখন মেয়েরা জন্ম নিই, কোথায় জন্ম নিই? বাবার বাড়ি। ওটা কার বাড়ি? ফাইনালি ওটা হচ্ছে বাবার বাড়ি, আপনার বাড়ি না। সেকেন্ড কখন যাচ্ছেন? মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়ি, ওটাও আপনার বাড়ি না। নিজস্ব স্বামী যখন বাড়ি করে তখন কার বাড়ি? ওটা স্বামীর বাড়ি। কোনো একটা সময় বার্ধক্য যখন আসে তখন সন্তানের বাড়ি। আপনার কি আছে? আমি মনে করি আমার কি আছে? আমার আসলে কিছু নাই। আমার স্বামী যখন প্রবলেমে পড়বে, বাবার বাড়ির সম্পত্তি আমাকে বিক্রি করে এনেও দিতে হতে পারে। স্বামী যখন সমস্যায় পড়বো, আমার স্বামী কি তার বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে আমাকে দিবে? এটা কি আসলে মানে বাস্তবতা? আপনারা তো বোঝেন, এরকম কি আসলে হয়? 100-র ভিতরে 98% হয় না, 2% হয়। এটা হচ্ছে বাস্তবতা। তো নারীদের ক্ষেত্রে কিছু আছে না? নাই, আমি মনে করি নাই। আপনি যখন ভাইয়ের বাড়িতে সম্পত্তি বিক্রি করে নিয়ে আসবেন, আপনার ভাইয়ের কাছে যাইতে পারবেন না। কোনো একটা প্রবলেম পড়লে, ধরেন আপনার হাজবেন্ড মারা গেল, অথবা আপনাদের প্রবলেম হলো, ব্যবসায়িক সংক্রান্ত সমস্যা হলো, পারিবারিক সমস্যা হলো, যখনই বাপের বাড়ি যাবেন, ভাই আপনার দিকে চোখ তুলে তাকাবে না, বলবে যে হচ্ছে বিক্রি করে নিয়ে গেছিস না ভিটা বাড়ি। তখন কিন্তু ওখানে আপনার কোনো প্রাধান্য নাই। আপনি হাজবেন্ডের বাড়ি সেমই একই অবস্থা, ওখানে তো আসলে আপনার কিছু নাই। কি আছে মানে বর্তমানে কিছু মনে করেন না, কাবিনের টাকা, ওটা হচ্ছে কি হবে? ডিভোর্স দিলে দিতে হবে কাবিনের টাকা। মানে ওটা ইসলামিক শরিয়াতে কিন্তু ওটা আগে দেয়, এরকম একটু খুব কমই আছে। ডিভোর্স দিলে দিতে হবে। সেটা উদ্ধার করতে গেলে আপনাকে আইন, আদালত, যুদ্ধ, মহাযুদ্ধ করে আসতে হবে। পেতেও পারেন, নাও পারেন। আপনি সংসার করতে পারলে একজন ভালো নারী, আপনি সংসার ছেড়ে দিলে একজন খারাপ নারী। তো বাস্তব সমাজে মেয়েদের কি আছে? কটু কথা, মেয়েদের মানে ধিক্কার, মেয়েদের নিজস্ব কিছু বলতে নাই। আমি মনে করি প্রত্যেকটা মেয়ে তার নিজ জায়গা থেকে, একেবারে ছোট থেকেই তার কর্মস্থল তৈরি করুক, ঘরেই তৈরি করুক। আমার মতো বাইরে আসতে হবে না। সে নিজে স্বাবলম্বী হোক, সে তার পরিবারকে সাপোর্ট দিক, সে তার হাজবেন্ডকে সাপোর্ট দিক, সে তার সন্তানকে সাপোর্ট দিক, সে নিজে কিছু করুক। আপনি যে ক্ষোভ প্রকাশ করতেছেন, আমাদের আল্লাহ কিন্তু নারীদেরকে সবথেকে বেশি সম্মান দিয়েছে। ইসলামিক অনুযায়ী পায়ের নিচে কিন্তু প্রত্যেকটি পুরুষের বেহেশত, যেটা বলে যে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত, না না না, কিন্তু নারীর পায়ের নিচে অর্থাৎ মায়ের পায়ের নিচে প্রত্যেকটি পুরুষের বেহেশত। তাহলে এই সম্পর্কে আপনি কি বলবেন যে আপনার সম্মান? না 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 না, আপনি যেটা বলছেন আমি সহমত। ইসলাম অনুযায়ী যদি আমাকে সম্মান দেন, আমাকে এখানে আসতে হবে না। ইসলাম অনুযায়ী যদি আপনি আমাকে সম্মান দেন, আমাকে এইভাবে উচ্চ স্বরে কথা বলতে হবে না। আপনি আমাকে ইসলাম অনুযায়ী সম্মান দিচ্ছেন না, বাধ্যতামূলক আমাকে আজকে এখানে আসতে হয়েছে। সম্মানটা পাই কেন পান না? হ্যাঁ, সেটা মানে কি আমাদের মানে আমাদের চারিত্রিক প্রবলেমের কারণে, নাকি আসলে পুরুষদের এখানে প্রবলেম থাকে? আমরা নিজেরাই ইসলাম মানতে চাই না, কারণ আমিও মানি না, আমার ঘরেও মানে না। ইসলামের প্রচার কমের কারণেই আমরা আসলে ইসলামিক কান্ট্রি বলি, আমরা আসলে মুসলিম বলি, আমাদের ভিতরে আসলে ঈমানটা নাই। আমরা আসলে মানে সবকিছু বিধর্মীর কাজ করি, কিন্তু বলি আমরা মুসলিম, যার কারণে আমাদের সমাজে এই অবস্থা হচ্ছে। আচ্ছা আপু, আপনার হচ্ছে আগে থেকে হচ্ছে কেমন সেল হচ্ছে, সেলটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের আগে যে অবস্থান ছিল দিয়াবাড়ি বউবাজার, সেটা হচ্ছে আমাদের মূলত মূল ব্যবসাটা ছিল ওইখানে। আমরা ওখান থেকে, এটা আমার হচ্ছে দ্বিতীয় ফুড কোর্ট, ওটা আপাতত বন্ধ আছে। আমরা ওখান থেকে এখানে আসছি ইনশাল্লাহ, যদিও বা এটা আমাদের নতুন, আমরা নতুন করে আবার তৈরি করছি, নতুন করে আমরা আসছি। আমাদের বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট, আমরা এটা নতুন ওপেনিং করেছি। সেই তুলনায় মাশাআল্লাহ অনেকটা রিভিউ পাচ্ছি, আমাদের কাস্টমার গুলো খুঁজে খুঁজে আমাদের কাছে আসে, মানে এটা খুব ভালো লাগে। আমরা নিজেরা খুঁজে খুঁজে আসলাম, আসলে আপনাকে যারা আপনার কাস্টমার তারা কিন্তু ওখানে গিয়ে খুঁজবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি আমার কাস্টমারদের বলবো, আসলে আপনারা বিভ্রান্তির মধ্যে আছেন, আসলে সবাইকে মেসেজ দেওয়া সম্ভব হয় নাই।
কারণ সবার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নাই। আমি যেখান থেকে এখানে অবস্থান করছি সেখানেও কোনো রকম সাইড বোর্ড দিয়ে আপনাদের আসলে এখানে আসার কথা বলতে পারতেছি না। সেই ক্ষেত্রে আপনারা সবাই বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট আমরা নতুন ওপেনিং করেছি পল্লী বিদ্যুতের পাশে, প্রথম ব্রিজটার পরে যে মাঝামাঝি অবস্থান পল্লী বিদ্যুৎ অফিসটার পাশেই আমরা নতুন যে ফুড কোর্টটা খুলেছি। আপনারা সবাই ওয়েলকাম। আমাদের 25শে ডিসেম্বর আমাদের এটা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। আমি চাই আমার কাস্টমার, আমাদের কাস্টমার, বউবাজারের সব কাস্টমার আপনারা আমাদের এখানে আসেন। আপনাদের সবার আমন্ত্রণ রইল। শুধু হাস তো না, হাস তো থাকেই, অফুরন্ত ভালোবাসা থাকবে যদি তারা আমাদের পাশে থাকে। আসলে তাদের অনুপ্রেরণায় তো আমি আজকে এই পর্যন্ত আসছি। প্রথম স্টার্টিং এর দিনের গল্পটা যদি একটু বলতেন, যেমন প্রথম কেমন সেল হয়েছিল প্রথম দিন? সব শুরুতে আসলে ভাই ভালো হয় না, আমাদের শুরুটাও ওরকম। আমি ফার্স্ট যেদিন আসছি একটা হাঁস নিয়ে আসছি, 1 কেজি গরুর মাংস, ওটা 2-3 দিন করে সেল করছি, বসে থাকতাম। তবে আশা ছিল ইনশাল্লাহ হবে। তারপরে আমাদের যখন মানে এটা আস্তে আস্তে ধাপে ধাপে বাড়তে বাড়তে আমি পার ডে 30টা হাঁস সেল করছি। ইনশাল্লাহ আমার কাস্টমারের রিভিউ ভালো ছিল, তারা আমার পাশে ছিল। আমার আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, এদের সাপোর্ট খুব কম পাইছি। কারণ মেয়েরা ঘর থেকে যখন কিছু করতে আসে এদের সাপোর্টটা একটু কম থাকে। কিন্তু আমার যে কাস্টমার গুলো, ইনাদের কারণে আজকে আমি এখানে আসতে পারছি, ইনাদের কারণে আমি আমার পরিবার চালাতে পারতেছি, ইনাদের কারণে আমার সন্তানকে চালাতে পারতেছি। আজ আমার যে নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সুমি আপা, আমার দোকানের নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সুমি আপা, আজকে দিয়াবাড়ি বউবাজার থেকে বিরুলিয়া ব্রিজে আরেকটা ফুড কোর্ট নিতে পেরেছি শুধুমাত্র কাস্টমারদের দোয়ায়, কাস্টমারদের সহযোগিতায়, কাস্টমারদের ভালোবাসায়। তারা আমার সাথে আছে বলে আমি তাদের আবার ফিরে পেতে চাই। যদিও আমি তাদের মেসেজ দেওয়ার কোনো অপশন পেয়েছিলাম না। আপনারা যখন আমার কাছে আসছেন, আমার ভাইরা আসছে আমার কাছে, আমি আপনাদের মাধ্যমে তাদের মেসেজ দিতে যাই, তারা যেন আবার আমাদের কাছে ফিরে আসে। বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট যখন হচ্ছে এই ব্যবসাটা শুরু করলেন, তখন আসলে আপনার মেন্টালি সাপোর্ট কি আপনি নিজে থেকে আসছেন না আসলে অন্য কেউ সাপোর্ট দিছে? আমি আপনাকে প্রথমেই বলেছি, পরিবেশ পরিস্থিতি কখন কোথায় কাকে নিয়ে যায় বলা যায় না। আপনি যে আমার কাছে আসবেন আপনি তো আগে থেকে কখনো জানতেন না। কোনো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি আমার কাছে এসেছেন। ঠিক এরকম কোনো একটা পরিবেশ পরিস্থিতির কারণে আমাকে এখানে আসতে হয়েছে এবং নিজের জীবন যুদ্ধটা নিজেই তৈরি করতে হয়েছে। আসলে আমি কোন পরিস্থিতিতে এসেছি সেটা বড় কথা না। সবাই যখন আসে এরকম পরিবেশ নিয়ে আসতে হবে তা না। ভালোবাসার ক্ষেত্রে আসুক, আগ্রহের ক্ষেত্রে আসুক, নিজের খাবারটা সবাইকে সার্ভ করতে চায়, অনেকে সেল করতে চায়, সেই ক্ষেত্রে আসুক, নিজে কিছু করতে আসুক, এভাবেই হয়তো বা আসতে হয়েছে। আমিও ঠিক ওভাবে এসেছি। 30টা হাঁস পর্যন্ত সেল করছি না, প্রতিদিন যে সেল করছি তা না, 18টা প্রতিদিন ছিল। বিশেষ বিশেষ দিনগুলো আমাদের 22টা 25টা 30টা করে হাঁস গেছে। আর এখন আপাতত আমাদের নতুন ফুড কোর্ট বলে কিছুটা কম যাচ্ছে। আমরা, আপনি যে আমার সাথে কথা বলতেছেন, দিন শেষে কোথায় যাবেন? আমি মনে করি আপনি আপনার আপন নিড়ে যাবেন। এই বোনটা না খাবারটা নিয়ে আসে ঘর থেকে, আমি বারবার বলি একবার না, আমি সম্পূর্ণ ঘরের ফ্লেভারে বাইরে। হ্যাঁ, আমি নিজেও এই খাবারটা খাই, কিন্তু আমার সন্তান খায়। আমি বারবার বলছি আমি খাই, আমার সন্তান খায়। আপনি দিন শেষে ঘরে যাবেন, সবার কিন্তু ঘরের খাবারের প্রতি চাহিদাটা খুব বেশি, ঘরের খাবারের প্রতি একটু চাহিদাটা বেশি। আপনি দিন শেষে তো যাবেন ঘরে, তাই না? আমি এটা সম্পূর্ণ ঘরোয়া স্বাদ, আপনি বাড়তি কোনো ফ্লেভার পাবেন না, কোনো কিছুই পাবেন না, শুধুমাত্র ঘরোয়া। ঘরের ভালোবাসা যদি থাকে, সাধারণত মা পেঁয়াজ রসুন আদা, এই তো মানে নরমালি যেই মশলা দিয়া নারকেলের দুধটা দেয় না ভাই। আমাদের কথা 30 থেকে, আমি যশোরের মেয়ে, যশোর হচ্ছে বাঘারপাড়া থানা। আমার 30 থেকে 40টা হাঁসের ভিতরে নারকেলের দুধ দেওয়া সম্ভব হয় না। আমি আপনাদের মিথ্যে বলবো না। আমি শুধুমাত্র নরমালি রান্না করি, যেটা ঘরোয়া রান্না করে মা চাচিরা, ঠিক সেভাবেই। তখন প্রথম শুরু করছি 2জন মানুষ দিয়ে শুরু করছি, তারপরে কর্মী ছিল আমাদের 4 থেকে 5 জন ছিল। কিন্তু বর্তমানে আমাদের এইখানে, আপনারা তো বললাম যে এটা নতুন, আবার এখানে আমরা 2-3 জন মিলে, 4 জন মিলে, মানে বিশেষ দিন হিসেবে লোক থাকে। এখন আমরা বর্তমানে 3-4 জন আছি। সবচেয়ে বড় কথা কি জানেন ভাইয়া, এই খাবারটার বাজার যখন আমি সকালে যাই, আমি নিজে হাতে করি, রান্নাটাও আমার হচ্ছে নিজের থাকে, আমি নিজে হাতে করি। আর হচ্ছে গিয়া এই খাবারটা টেবিল পর্যন্ত সার্ভ করি আমি নিজে। আমি এই খাবারটা টেবিল পর্যন্ত সার্ভ করি, সেটাও আমার নিজের থাকে। মানে এমন না যে আমি কর্মী দিয়ে টেবিলে সার্ভ করাচ্ছি অথবা খাবারটা তাদের দিয়ে কাজ করাচ্ছি, এরকম কিছু থাকে না।
সময় পেলে আমি রুটি বানাচ্ছি, সময় পেলে আমি খাবার সার্ভ করতেছি, সময় পেলে আমি টেবিল মুছি। এটা আমার ব্যবসা, এটা আমার এতে কোনো কৃপণতা নাই। সেটা করে আসলে কি স্বপ্ন দেখছেন, যে আসলে মানুষের তো প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, আপনি আসলে কোন স্বপ্নে যেতে চান? হ্যাঁ, মূলত আসছিলাম আসলে ফ্যামিলি চালানোর জন্য। এখন না আমার চোখে বড় একটা স্বপ্ন আছে। এটা স্বপ্নের কারণ হচ্ছে আমার কাস্টমার। আমার না খুব বড় একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে, যে আমার নিজের একটা নাম থাকবে, বাংলাদেশে দেখবে আমি একজন নারী, কারোর কোনো সহযোগিতা ছাড়া আমি একটা জায়গায় একটা লক্ষ্যে পৌঁছাইছি, এবং সৎভাবে আসলে কিছু করা একটু কষ্টই হয়ে যায়। আসলে আমার এই জিনিসটার লক্ষ্য যে আমার মতো আসলে অনেক অসহায় মেয়েরা আছে যারা আসলে কোথাও সাপোর্ট পায় না। আমি যখন একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমি যখন 10টা মেয়েকে আমার কাছে নিয়ে আসতে পারবো, আমি তাদের সহযোগিতা করতে পারবো, তাদের একটা কাজ দিতে পারবো, এটাই মনে করেন আমার সবচেয়ে বড় পাওয়া হবে। যেমন আমি আমার যুদ্ধটা খুব একা করছি, আমার সংগ্রামটা আমি খুব একা করছি, আমার কষ্টটা আমি খুব একা করছি। এই কষ্টটা আমি বুঝি যে একটা মেয়ের এরকম সময় কেমন কষ্ট হতে পারে যখন তার পাশে কেউ থাকে না। সেই ক্ষেত্রে আমার আসলে একটা লক্ষ্য আছে, আমার আসলে একটা ইচ্ছা আছে। আমি নিজেকে, আমার নামটা প্রচার করব, আমার এই ব্যবসাটাকে আরো বড় করব, আমার মতো করে আমার আরো কিছু বোনেরা জন্য আমি আমার এখানে কাজ করে দিতে পারি।